আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নতুন সরকারের বয়স মাত্র 2 মাস 10 দিন বা 15 দিন, সোয়া 2 মাস। আর প্রথম সংসদ সদস্য, প্রথম মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যারা এই ক্ষমতা গ্রহণ করেছেন, তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে যে বিষয়গুলো করা দরকার অগ্রাধিকার ভিত্তিতে, সেই বিষয়গুলো তারা সম্ভবত করছেন না। সম্ভবত কি, আমার কাছে তাদের চিন্তা চেতনা রিড করার মতো কোনো অবস্থা দেখা যাচ্ছে না, বরং প্রতি মুহূর্তে যে কাজগুলো করছেন, যে কথাগুলো বলছেন, যা কিছু ঘটছে, এগুলো সরকারের যারা সমালোচক তাদের কাছে একটা অস্ত্র চলে যাচ্ছে। মূল ব্যাপার হলো রাজনীতিতে সমালোচনা হবে। একটা প্রধানমন্ত্রীর যে পদ, ইটস এ পাবলিক পোস্ট, তাকে নিয়ে আমরা সবাই সমালোচনা করব। এমনকি সমালোচনা করতে করতে গিয়ে অনেক সময় নির্মম এবং নিষ্ঠুর কথাবার্তা হবে। এটা কখনো প্রধানমন্ত্রীর শান শকতকে নষ্ট করে না। কিন্তু যখন প্রধানমন্ত্রী কোনো একটা বিষয় নিয়ে যখন ট্রল হয়, হাস্যরস হয়, ফান করা হয়, মজা করা হয়, কৌতুক তৈরি করা হয়, তখন এই পদটির যে গাম্ভীর্য, এটা নষ্ট হয়ে যায়। এটিকে অনেকটা ডাল ভাতের মতো মনে হয়। আর যিনি এই পদে থাকেন তার মর্যাদা হানি হয়। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, এমনকি সরকার প্রধান যিনি রয়েছেন, প্রধানমন্ত্রী, তার কাছে এই বিষয়গুলো কতটা গ্রহণযোগ্য, বা তিনি এই যে তাকে নিজে ট্রল করা হচ্ছে, এই ট্রলের বিষয়টা তিনি লক্ষ্য করেছেন কিনা, এই কথাগুলো বলা দরকার। বলা দরকার এই কারণে যে তিনি তো আসলে আমাদের সবার মর্যাদার প্রতীক। যাই বলেন না কেন, তিনি যখন জাতির সঙ্গে ভাষণ দেবেন, আমরা তো দেখব প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন দেশের বাইরে যাবেন, তিনি যেভাবে ওই দেশে অ্যাকসেপ্টেড হবেন, রাষ্ট্রনায়কদের সঙ্গে তার কথাবার্তা হবেন, সেই জিনিসগুলোর যে শুরুটি, এটি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তাকে শিখিয়ে দিতে হবে, তাকে প্র্যাকটিস করে দিতে হবে, তাকে অভ্যস্ত বানাতে হবে। আদারওয়াইজ বিশ্ব মানচিত্রে গিয়ে বা বড় বড় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে, হ্যান্ডশেক করতে গিয়ে, তাদের সঙ্গে পারস্পরিক বৈঠক করতে গিয়ে জিনিসটা দৃষ্টিগত হবে। আজ আপনি দেখেন, বহু আগে, কত আগে, এখন তারেক রহমান সাহেবের বয়স 62 বছর, জিয়া রহমান সাহেবের বয়স কত ছিল? খুবই অল্প। কিন্তু সেই বয়সে তিনি যখন হোয়াইট হাউসে বক্তব্য দিচ্ছেন, তাকে কি আপনার প্রেসিডেন্টের মতো মনে হয়নি? বা তার মা যখন সেই জাতিসংঘে যেতেন, তার ডান পাশে কে বসতেন, বাম পাশে কে বসতেন, তাকে কেমন মনে হতো? তিনি যখন কোনো গ্লোবাল কনফারেন্সে সেই তার যে শাড়ি, সেই বিখ্যাত যে শাড়ির যে রং, সেই যে রং, শাড়ির রং এবং গোলাপি রঙের যে শাড়ি, তার হেয়ার স্টাইল, তার চশমা এবং তার গলার যে মুক্তোর মালা, তার সঙ্গে সঙ্গে তার কানের যে অলংকার, হাতের একটা ঘড়ি, কালো রঙের একটা ঘড়ি, ছোট্ট একটা ঘড়ি, এটাতে তার যে ব্যক্তিত্বময়তা ফুটে উঠত। কেউ কি জিজ্ঞাসা করতো তিনি অক্সফোর্ডে পড়েছেন না হার্ভার্ডে পড়েছেন? ওই ভাবমূর্তি দেখে মনে হতো সে ইজ লিডার। যেহেতু শেখ হাসিনা পতিত, তার কথা বললাম না, আমি তার বাবার কথা বলি, বঙ্গবন্ধুর কথা বলি, এরশাদের কথা বলি। বিশ্ব মানচিত্রে যখন এরশাদ যেতেন, তার হেয়ার স্টাইল, তার ইংরেজি, তার কথা বলা, তার চশমা, এভরিথিং, তিনি যখন কোটটাই পরতেন, তিনি যখন অন্য পোশাক পরতেন, মানে প্রত্যেকটা জিনিসই অনুকরণীয় ছিল। সেই বঙ্গবন্ধু তো আনবিলিভেবল। বঙ্গবন্ধুর সামনে যারাই বসেছে, সেটা সৌদি আরবের বাদশা বলেন, ফিদেল ক্যাস্ট্রো বলেন, আনোয়ার সাদাত বলেন, তিনি জোট নিরপেক্ষ যে আলজিয়ার্সে বৈঠক হলো 1973-তে, তিনি যে সেখানে গেলেন, অথবা তিনি যে ইসলামাবাদে গেলেন ওআইসি সম্মেলনে, তার ছবিগুলো দেখেন। বঙ্গবন্ধুর জামানাতে পৃথিবীতে এমন কেউ ছিল না যার পাশে দাঁড়ালে মানে মনে হতো বঙ্গবন্ধু তার চাইতে কম যোগ্যতা সম্পন্ন, অথবা বঙ্গবন্ধুর চাইতে ওই লোকটার বেশি যোগ্যতা সম্পন্ন। বাঙালির যে শুরুটা হয়েছিল, এই রাষ্ট্রের যে শুরুটা হয়েছিল বঙ্গবন্ধুকে দেখে,
তিনি যেখানে যেতেন, মানে তিনি যেমন ইংল্যান্ডে গেলেন, তখন তো তিনি সরকার প্রধান না, তিনি পাকিস্তানের কারাগার থেকে বের হলেন, তিনি অলংকারিক রাষ্ট্রপ্রধান, মানে মুক্তিযুদ্ধের সময় তাকে রাষ্ট্রপ্রধান করা হয়েছিল, এতটুকু তার যোগ্যতা। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী দৌড়ে চলে এলেন এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য। আচ্ছা, এরপর তারপর তিনি সেই এডওয়ার্ড হিথ, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দরজা খুলে তাকে উঠালেন সেখানে। রয়্যাল, যাকে বলা হয় ব্রিটিশ রয়্যাল আর্মির মিলিটারির যে জেট, সেই জেট প্লেনে করে তিনি দিল্লিতে এলেন। ব্রিটিশ সরকার তাকে সেটা উপহার দিল। ক্যান ইউ ইমাজিন দ্য রেসপেক্ট অ্যান্ড অনার? বঙ্গবন্ধু, আপনি কখনো শুনেছেন যে ব্রিটিশ জাতি তাদের রয়্যাল এয়ারফোর্স, সেই এয়ারফোর্সের কোনো প্লেন দিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে প্রোটোকল দিয়ে তারা পাঠাইছে 200 বছরের ইতিহাসে? এমনকি কোনো আমেরিকান কোনো প্রেসিডেন্টকে? নেভার, কখনো হয়নি। বঙ্গবন্ধু একা পেয়েছেন। তো সেই পোর্টফোলিও, তিনি যখন সুইজারল্যান্ডে গেলেন, বঙ্গবন্ধুর একবার গল ব্লাডারে অপারেশন হলো, ইংল্যান্ডে তিনি গেলেন এবং সেখান থেকে শরীরটা তার ভালো লাগছিল। ডাক্তাররা পরামর্শ দিলেন যে তিনি সুইজারল্যান্ডে তার কয়েকদিন সময় কাটানো দরকার। তো তিনি সুইজারল্যান্ডে গেলেন। এই খবর সুইজারল্যান্ডে গেল। সুইজারল্যান্ড কোনো জাতিসংঘের সদস্য না। সুইজারল্যান্ডের পুরো ক্যাবিনেট চলে আসলো এবং তারা সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গাতে, সবচেয়ে সুন্দর যে হোটেলটি, সেই হোটেলে তারা বঙ্গবন্ধুকে রাখলেন উইথ অল গ্রুপ, এবং সমস্ত ব্যয়ভার সুইস গভর্নমেন্ট দিল। আচ্ছা দেখান তো, সুইজারল্যান্ডের মতো একটা নাকুচু জাতি, যারা জাতিসংঘের সদস্যপদ হয়নি দীর্ঘদিন, সেই সুইজারল্যান্ডের সরকার কারো কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের যে ভার বহন করেছে, ব্যয়ভার বহন করেছে, নিজেকে সেলিব্রেট, মানে সেই দেশে তারা থাকতে গেছে এবং সুইজারল্যান্ড সরকার সেই বিল দিয়েছে পার্সোনাল ট্রিপের, তাদের 100 বছরের ইতিহাস আপনি দেখাতে পারবেন না। অনলি ওয়ান হ্যাপেন্ড, দ্যাট ফর বঙ্গবন্ধু। তো সেই বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করা সেই যে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের পোর্টফোলিও, যেটি জিয়াউর রহমানের লিগেসি দিয়ে শুরু হয়েছে, যেটি এরশাদ দিয়ে শুরু হয়েছে, যেটি বেগম জিয়া, শেখ হাসিনাকে দিয়ে শুরু হয়েছে, সেটা এখন তারেক রহমানের হাতে। কাজেই তার বক্তব্য, তার ইংরেজি উচ্চারণ, তার বাংলা উচ্চারণ, তার ব্যক্তিত্ব, তার পোশাক আশাক, সব কিছুর উপর আমাদের অধিকার আছে তুচ্ছে। আর সেইভাবেই তাকে আমাদেরকে গড়ে তুলতে হবে, বলতে হবে। ফলে এখন তিনি কথায় কথায় বলছেন আই হ্যাভ এ প্ল্যান। তাকে এই কথাটা যে লিখে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, সে ভুল করেছে। আই হ্যাভ এ প্ল্যান, এটা নিয়ে এখন টিটকারি হচ্ছে, মস্কারা হচ্ছে। যেখানে সরকারের ন্যূনতম একটা জিনিস হচ্ছে, সেখানে বলছে আই হ্যাভ এ প্ল্যান। এগুলো আসলে মানে কোনো অবস্থাতেই, আপনি দেখেন বঙ্গবন্ধুর যে কথাগুলো সব তার নিজের কথা, সব তার গোপালগঞ্জের কথা, তার ইংরেজি ভাঙা ভাঙা ইংরেজি, তার উর্দু আরো ভাঙা ভাঙা উর্দু, তার বাংলা গোপালগঞ্জের বাংলা, তার পোশাক আশাক তার একান্ত নিজের পোশাক। হি হ্যাজ হিজ ওন ড্রেস কোড। জিয়াউর রহমান ওন ড্রেস কোড, বেগম খালেদা জিয়ার ওন ড্রেস কোড, শেখ হাসিনা নিজের ওন ড্রেস কোড। তাকে শিখিয়ে দিতে হয় না কোনো কিছু। জিয়াউর রহমান মানে তারেক রহমানকে যদি কোনো কিছু বলতে হয়, আবার এদের যে ভাষাগুলো, সবারই কিন্তু নিজেদের ভাষা আছে। দে হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। আপনি সেটা ট্রল করেন আর যা কিছু করেন, খালেদা জিয়ার ভাষা ছিল, শেখ হাসিনার, সবারই তার নিজস্ব ভাষা, নিজস্ব স্টাইল। তারেক রহমানেরও নিজস্ব সক্রিয় একটা স্টাইল থাকা লাগবে। সেটা আই হ্যাভ এ প্ল্যান, টেক ব্যাক বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, নো দিল্লি, কি দিল্লিও না, পিন্ডিও না, ঢাকা ঢাকা, এগুলো তারেক রহমানের ভাষা নয়।
তারেক রহমানকে তার নিজের মতো বাড়তে দেন না, তাকে তার নিজের মতো কথা বলতে দেন, সে নিজে যেটা বুঝে ওটাই বলতে দেন। এই যে এই কথাগুলো মানে উনি বলছেন বা ওনাকে যে দ্বারা বলাচ্ছে, এটা প্রায় সবগুলো কথা এখন ট্রল হচ্ছে। টেক ব্যাক বাংলাদেশ, দিল্লি না ঢাকা, নো দিল্লি নো পিন্ডি, কি নো দিল্লি, দিল্লি না পিন্ডি না ঢাকা ঢাকা ঢাকা। আচ্ছা গেল। এরপরে আই হ্যাভ এ প্ল্যান। আর এখন তো কার্ড, এই যে কার্ড নিয়ে কি যে ট্রল হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এই জায়গা থেকে তার পিতার জায়গায় লিগেসিতে যাওয়া, তার মায়ের লিগেসিতে যাওয়া, তার জন্য ভীষণ রকম যাকে বলা হয় এটা অসম্ভবের একটা ব্যবস্থা হয়ে গেছে। যার উদাহরণ দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটো সেট তৈরি হয়েছে রাজনৈতিক ইতিহাসে। একটা সেটের অধিকর্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে এরকম সেট আর তৈরি হয়নি, কখনো এরকম সেট তৈরি হয়নি। তো এই সেটটি যেমন আসাম আব্দুর রব, জাতীয় চার নেতা আব্দুর রাজ্জাক, শাহজাহান সিরাজ, তোফায়েল আহমেদ, সিরাজুল আলম খান সহ এই সেটগুলো, এরা সবাই মেধাবী, ভালো বংশের, অর্থবিত্ত। সে তুলনায় বঙ্গবন্ধু তাদের নেতা ছাড় কিছুটা, কিন্তু আপন নেতৃত্ব গুণে বঙ্গবন্ধু এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুকে বসিয়েছে, তারা সবাই বঙ্গবন্ধুর পায়ের কাছে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কাদের সিদ্দিকী, এই যে তার যে অস্ত্র, 10 থেকে 12,000 অস্ত্র, তিনি বঙ্গবন্ধুর পায়ের কাছে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, গর্ব করছেন। এটা হলো নেতৃত্ব। নেতা হতে হবে, এই নেতাকে ভুং ভাং ইংরেজি বলতে হবে, এই নেতাকে ভুল ভাল ইংরেজি বলতে হবে, এই নেতাকে ধার করা কথা বলতে হবে। নট লাইক দ্যাট। নেতা বললে হবে আমার কম্বলটা গেল কই, চাটার দলরা সব চাইটা খেয়ে ফেলছে, এতেই হয়, আর কিছু লাগে না, এতেই হয়। তাকে আই হ্যাভ এ ড্রিম বলতে হয় না, আই হ্যাভ এ প্ল্যান বলতে হয় না। এটা হলো নেতা। জিয়াউর রহমান তো ভাষণই দিতে পারতেন না, কোনো ভাষণই দিতে পারতেন না। তার ভাষণগুলো এখন আপনার কাছে মনে হবে হাস্যকর, কিন্তু তার কর্ম তাকে মহিমান্বিত করে ফেলেছে, তার স্পিড তাকে মহিমান্বিত করে ফেলেছে। বেগম খালেদা জিয়া তো ভাষণ দিতে পারতেন না, শেখ হাসিনা ভাষণ দিতে পারতেন না। শেখ হাসিনা তো মানে কি বলবো, কোনো ভাষণ, শেখ হাসিনা, খালেদা জিয়া, তার দলের মধ্যে যে সমস্ত লোক চমৎকার ভাষণ দিতেন, বি চৌধুরীর ভাষণ আর খালেদা জিয়ার ভাষণ কি এক? কিন্তু মানুষ কি করতো? খালেদা জিয়ার ভাষণে শুনতো, তিনি তার নিজের কথা বলতেন। শেখ হাসিনার ভাষণ মানে তার দলের মধ্যে যে সমস্ত লোক ভাষণ দিতে পারতেন, সেটা শেখ হাসিনা কোনো ভাষণই না, কিন্তু মানুষ তো শেখ হাসিনার ভাষণ শুনতো। এর কারণ হলো তিনি একই কথা, একই জিনিস নিজের কথাই বলতেন। এই হলো রাজনীতি। ফলে এখানে আসলে শেখানো ভাষা দিয়ে রাজনীতি হয় না। এটা জনাব তারেক রহমান সাহেবকে বুঝতে হবে। তাকে গান বানায় দিচ্ছে সবাই, 12টা বাজায় দিচ্ছে। তাকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে? তাকে কেন খাল কাটার জন্য সেই যশোরের ওই যে তার যে বাবার যে গাল কি একটা প্রকল্প যেটা নিয়ে পিএইচডি করেছিল মহিউদ্দিন খান আলমকে, সেই খালের কাছে যেতে হবে? তাকে কেন সিলেটে গিয়ে দুলাভাই শব্দ শুনতে হবে? তাকে কেন নানার বাড়িতে যেতে হবে? এই জিনিসগুলো হু হ্যাজ গিভেন হিম দ্য অ্যাডভাইস? তাকে এই বুদ্ধিগুলো কে দিয়েছে, এই পরামর্শগুলো কে দিয়েছে? এগুলো তো গাং হয়ে গেছে, খাল না, পুরো গাং হয়ে গেছে। এখান থেকে কিভাবে তিনি তার যে আপন ভাবমূর্তিতে তিনি ফিরে আসবেন, তাকে কে বুদ্ধি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মানে খাবার 150 টাকার খাবার খাইতে হবে? কে বুদ্ধি দিয়েছে ডিম দিয়ে আলু ভর্তা দিয়ে 150 টাকা দিয়ে সে সম্পাদককে খাওয়াবে, বড় বড় রাজনীতিবিদরা খাওয়াবে, খাওয়াই আবার ছবি তুলবে? এই বুদ্ধি তাকে কে দিয়েছে? আচ্ছা, সে কি আওরঙ্গজেবের চাইতেও মহান ব্যক্তি, যে কিনা নিজের পেটের খাবার তিনি রাজকোষ থেকে একটা পয়সা নিতেন না, সিংহাসনে বসে তিনি বসে বসে এই রাজ্য চালাতেন। পৃথিবীর সবচেয়ে বড় ট্রেজারি ছিল তার। সারা পৃথিবীর 33% জিডিপি ছিল যে সিংহাসনের, সেই সিংহাসনের 53 বছরের সম্রাট আওরঙ্গজেব। আচ্ছা, এবং
এই সিংহাসনের মানে 33% জিডিপির তার ট্রেজারি, পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি, 15 লক্ষ ছিল তার সোলজার ওই আমলে। 15 লাখ, এখনো ভারতে 15 লক্ষ সোলজার নেই। তিনি যে সিংহাসনে বসতেন, ময়ূর সিংহাসন, মানব জাতির ইতিহাসে এত দামি সিংহাসন অতীতে তৈরি হয় নাই, ভবিষ্যতে তৈরি হয় নাই। তিনি যে প্রাসাদে বাস করতেন, দ্য রেড ফোর্ট অফ দিল্লি, এত বড় লাক্সারি প্রাসাদ পৃথিবীর আর কোথাও তৈরি হয়নি। তার ক্রমশের উচিত এইগুলো দেখে আসা। এখানে বসে তিনি যে ময়ূর সিংহাসনে বসতেন, সেখানে বসে বসে তিনি রাজকর্ম পরিচালনা করতেন, শুনতেন, এবং ঘন্টার পর ঘন্টা বসে বসে তিনি টুপি সেলাই করতেন। তার এক্সপার্টিস এমন হয়ে গেছিল যে তিনি ওই জাস্ট টুপি বনন করতে পারতেন, কোরআন শরীফ নকল করতেন, এবং এইগুলো নিলামে বিক্রি করতেন। রাজার জিনিসগুলো নিলামে বিক্রি করতেন এবং সেটা দিয়ে তিনি তার নিজের ঘর সংসার চালাতেন। আমি নিজে দেখে আসছি, সে যে রুমে থাকতো এবং সে যে মসজিদে পড়তো, ছোট্ট একটা মতি মসজিদ তার বাসার পাশে ছিল, অবসর সময় তিনি এই কাজগুলো করতেন। তার ঘরের কোনো প্রাইভেট চাকর বাকর ছিল না, নিজে রান্না করতেন, তার স্ত্রীকে সাহায্য করতেন এবং নিজের ঘর নিজে মুছতেন। তারেক রহমান সেই কাজ করেন। তো তিনি এই যে এত বড় ব্যক্তিগত জীবনে, এত পণ্ডিত ব্যক্তি, এত কিছু করার পরেও রাষ্ট্রের প্রয়োজনে তিনি সেই তার বাবার রাজমুকুট পরতেন, বাবার সিংহাসন, সেই ময়ূর সিংহাসনে তিনি বসতেন। এটাই রাজনীতি। তিনি যুদ্ধ করতেন, 15 লাখ সৈন্যকে দিয়ে তিনি তছনছ করে ছেড়ে দিতেন সমস্ত কিছু। 53 বছর, কিন্তু ব্যক্তিগত জীবন ওইটা। তো তার কাছে যখন আসতো, তিনি কি কোনো রাজকীয় মেহমানকে তার ঘরের মধ্যে নিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াইছেন কখনো? তিনি রাজার মতোই আচরণ করতেন। ওই যে 33% জিডিপি, ওই অনুযায়ী যেভাবে হওয়া দরকার সেভাবেই করতেন। তো সেক্ষেত্রে এই ডাল আলু ভর্তার বুদ্ধিটাকে কে দিয়েছে? এই যে সে নিজে ফ্লাইং শার্ট পরে ইন্না করে ঘুরে বেড়ায়, এটা তো একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু তার মন্ত্রীরা যে সারাদিন গরমের মধ্যে, এই যে মে মাসে পুলিশের যে অনুষ্ঠান, সবাই সেখানে গেছে কোটটাই পরে, প্রধানমন্ত্রীর কাছে সেখানে, তাহলে এটা কন্ট্রাস্ট করলো না? হোয়াট ডাজ ইট মিন? প্রধানমন্ত্রী ক্যাবিনেটের লোকজন কেউ তাকে ফলো করছে না, দেশবাসী তাকে কেন ফলো করবে? প্রধানমন্ত্রীর লোকজন, তিনি তার রুমের মধ্যে, সে যেহেতু খালি গায়ে এসে বসছেন, তিনি সেখানে টেম্পারেচার কমায় দিলেন, কিন্তু তার পাশের মন্ত্রী, তার সচিব কোটটাই পরে বসে আছে। এটা দৃষ্টিকটু। এই জিনিসগুলো আসলে হয় না এই দেশে। অনেকগুলো জিনিস এগুলো পপুলার, এই বুদ্ধি যারা দিয়েছে, মানে এই জিনিসগুলো বুদ্ধি দিয়েছে, ভালো বুদ্ধি দেয় না, আর যে বুদ্ধি অনুযায়ী কাজগুলো হচ্ছে, এগুলো ভালো কাজ হচ্ছে না। ইতিহাস এইভাবে হয় না কখনো। নতুন কিছু করতে হবে, নতুন কিছু আবিষ্কার করতে হবে, অথবা নতুন যদি কিছু আবিষ্কার করা না যায়, পুরনো যেভাবে যারা সফল হয়েছেন, এই বাংলাতে বহু মানুষ সফল হয়েছেন, তাদেরকে অনুসরণ করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।